যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হাত কেটে, পা কেটে, গলা কেটে হত্যা করা, ছাত্র, যুবক, মহিলা, কেউ তো ছাড়া পাচ্ছে না। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে বাংলাদেশের মানুষকে একটু সতর্ক বার্তা দিতে চাই, আপনারা সবাই প্রস্তুত থাকুন, কারণ বাংলাদেশের যে কোনো মুহূর্তে একটি ঘটনা ঘটে যেতে পারে। বাংলাদেশের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে একটা ফোন করেছিলেন, কিছু সাহায্য চেয়েছিল। দর্শক, একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়না যাবার কথা, সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস, এতে যে জনরোষে জনাব সেনাপ্রধান পড়েছেন, যে চাপে পড়েছেন, তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না। দর্শক, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অবগত আছি। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যতদূর আমি শুনেছি, এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কি সেই সব সিদ্ধান্ত? রোববার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখোমুখি একটি খবরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, বেশ ভাইরাল হয়ে উঠেছে খবরটি। সেটি হচ্ছে যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে। আমি যতটুকু আমার অবস্থান থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তাতে এই মুহূর্তে আপাতত জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সেনা সদরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠকের কথা রয়েছে সেখান থেকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনার আরো একটি কল রেকর্ড ফাঁস। ভারতে বসে ডক্টর ইউনূসকে নিয়ে একই তথ্য দিলেন শেখ হাসিনা। এদিকে দেশ জুড়ে ভয়ঙ্কর কিছু ঘটে যাবার আশঙ্কা, জনমনে ব্যাপক আতঙ্ক। ভয়ঙ্কর পরিকল্পনা ঠেকাতে কোন সিদ্ধান্তে যাচ্ছে সেনাবাহিনী? পিনাকি হাসনাতের চাপে অবশেষে সেনাপ্রধানের নতুন করে চাঞ্চল্যকর সিদ্ধান্ত নেওয়া ও দেশ জুড়ে চলমান আতঙ্কের ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসি। 15 আগস্টের পরে আমরা পারতাম না। খুনের জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। যারা আমাকে স্বৈরাচার বলেন, গণহত্যা বলেন, আজকে আমার জিজ্ঞাসা, আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে, এই যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হাত কেটে, পা কেটে, গলা কেটে হত্যা করা, ছাত্র, যুবক, মহিলা, কেউ তো ছাড়া পাচ্ছে না। ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা, মাকে গাছের সাথে বেঁধে অপমান করা, জায়নামাজের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এ কি বর্বরতা! তো এরা কারা? এরা কি গণহত্যাকারী না? এরা কি স্বেচ্ছাচারী না? যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম। গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, 6,000 টাকা বেতনের চাকরি 90 সালে পেয়েছিলেন। আমি 96-তে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে, এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে। দর্শক, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই অবগত আছি। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে সেনা সদরে খুবই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে যতদূর আমি শুনেছি, এবং সেই বৈঠকে বিশেষ কঠিন কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কি সেই সব সিদ্ধান্ত? রোববার সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষের মুখোমুখি একটি খবরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, বেশ ভাইরাল হয়ে উঠেছে খবরটি। সেটি হচ্ছে যে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে। আমি যতটুকু আমার অবস্থান থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, তাতে এই মুহূর্তে আপাতত জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে না, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সেনা সদরে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠকের কথা রয়েছে সেখান থেকে।
এ কিন্তু বাস্তবতা। যারা এদেশকে জঙ্গি রাষ্ট্র কায়েম করতে চায়, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে তাদের যে নানান ধরনের প্ল্যানিং, তার কিছুটা হলেও সফল হয়েছে। সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টার অংশ হিসেবে সেনাপ্রধানকে বিতর্কিত করে তোলা হয়েছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের সঙ্গে যেই কথাবার্তা বা ইনফরমাল মিটিং সেনাপ্রধান হয়েছে, সেই কথাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে নানানভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। আটলান্টিকের ওপাশ থেকে নানান ধরনের গায়েবী নির্দেশ আসছে। কথিত তৌহিদি জনতাকে সেনা সদর বা ক্যান্টনমেন্ট আক্রমণ করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। তারা সফল নয়, বাট কিছুটা হলেও তারা উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে। এটা তো বাস্তবতা। দেখুন, এটাও তো সত্য যে দেশের দুটি স্পর্শকাতর ইনস্টিটিউশন সম্পর্কে আমরা খুবই একটা সেন্সিটিভিটির জায়গা থাকতাম। তাদের সম্বন্ধে আমরা সম্মানের সাথে বেশ গুরুত্বের সঙ্গে যে কোনো মন্তব্য করতে গেলে বেশ গুরুত্বের সঙ্গেই সেটি করতাম, কোনো ক্ষীরোদ মন্তব্য আমরা করতাম না। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, এই কাঠামোগুলো ভেঙে পড়লে দেশের অস্তিত্ব বলে কিছু থাকে না। সুপ্রিম কোর্ট অনেক আগেই শেষ করে দেওয়া হয়েছে। বিশেষ করে 5 আগস্টের পরে যেভাবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গিয়ে মব তৈরি করে বিচারপতিদের অপসারণের যে দাবি দেওয়া জানানো হয়েছে, সেগুলো মানাও হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যে কেউ অন্যায় করুক না কেন, সে যে ধরনের অন্যায় করুক না কেন, গুম, হত্যা, খুন, অনিয়ম, দুর্নীতি, সেটি সেনা সদরের শীর্ষ সামরিক কর্মকর্তা হন বা কিংবা বিচারপতি কেউ হন, অবশ্যই সবাইকে আইনের আওতায় আসতে হবে। কিন্তু এভাবে নয়। দেশের সব কিছু ভেঙে পড়লে আমাদের অস্তিত্ব বলে কিছু থাকে না, এবং সেই অস্তিত্বটি বিলীন করতেই একটি বিশেষ অপশক্তি কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান গত 25শে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবসে সতর্কতার সঙ্গে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। সেখানে তিনি বলেছিলেন যে একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী বা সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো, কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটি খুঁজে পাইনি। সেনাপ্রধানের বক্তব্য এটি। তিনি বলছেন যে আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি, এয়ারফোর্স, উই অল আমাদের সাহায্য করেন, আমাদের আক্রমণ করবেন না, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন, আমাদের প্রতি আক্রমণ করবেন না। বারবার তিনি এই শব্দগুলো উচ্চারণ করছিলেন। তিনি বলছিলেন যে উপদেশ দেন, আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব, আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাই। তিনি আরেকটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন সতর্ক করে দিচ্ছি, পরে আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না। উনি নানান পর্যায় থেকে সতর্ক করে দিয়েছিলেন। সেই জায়গা থেকে সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার, তার কারণ আমরা সতর্ক হতে পারিনি। অনেক বেশি খেলো করে ফেলা হচ্ছে সেনাবাহিনীকে, অনেক বেশি সাহস আমরা দেখিয়ে বিপ্লবী চেতনার বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছি। স্কুল পড়ুয়া ছেলে মেয়ে থেকে শুরু করে যার যেমন ইচ্ছে সেনাবাহিনী সম্বন্ধে, সেনা প্রধান সম্পর্কে মন্তব্য করা হচ্ছে। হাসনাত না ওয়াকার, হাসনাত, এই ধরনের ভয়ঙ্কর স্লোগান দেওয়া হচ্ছে। চিন্তা করা যেতে পারে হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তুলনা করা হচ্ছে, ক্যাপ্টেন হাসনাত বলে তাকে সম্বোধন করা হচ্ছে, মানে সেনাপ্রধানের জায়গায় তাকে বসে দেওয়া হচ্ছে। ফাজলামত একটা সীমা থাকে, সব কিছুর একটা লিমিট থাকে। সব ধরনের লিমিট আমরা ক্রস করে যাচ্ছি। এবং সেনাবাহিনী যদি প্রশ্ন করেন যে কেন সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে হবে, আমি অন্তত এই মুহূর্তে কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। একজন নাগরিক হিসেবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে যে আশঙ্কাগুলো আমাদের মধ্যে দানা বেঁধেছে, বদ্ধমূল ধারণার জন্ম দিয়েছে, সেই আশঙ্কা থেকেই আমি মনে করি সেনাবাহিনীকে তার যথাযথ রোল প্লে করতে হবে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। এবং সেনাপ্রধান 5 আগস্ট সেই কথাগুলো বলেছিলেন, তিনি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, পরবর্তীতে তিনি সতর্ক করে দিয়েছেন। তার কোনো কথাতে আমরা আস্থা রাখছি না। এখন সেনাবাহিনী কি বিশেষ কারোর ভয়ে পিছু উঠবে, নাকি তাকে বিশেষ কারোর দালাল হিসেবে আমরা চিহ্নিত করব, সেই লজ্জায়, সেই ভয়ে তারা চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবে? কোনোটাই নয়। আমরা চাই দেশের সাথে এই মুহূর্তে সময়ের প্রয়োজনে যা কিছু করার অবশ্যই করতে হবে। একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে। এই দুঃসংবাদটি এই কারণে দিচ্ছি যে আমি সবসময় আপনাদেরকে পজিটিভ এবং ভালো নিউজ দেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু আজকে এই নেগেটিভ নিউজটি এই মাত্র আমি পেয়েছি, আর এই নিউজটি আপনাদের সামনে শেয়ার করছি। আমি জানি যে এখন রমজানের মাস, আপনারা 24শে
মার্চ আজকে এই সকালে হচ্ছে এবং 24শে মার্চেই একটা নতুন মোড়, একটি নতুন ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাময় বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়না যাবার কথা, সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেজন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। তা আজকে এই 24 তারিখে সেনাপ্রধান 10:30 বাজে, বাংলাদেশ সময় 10:30 বাজে তিনি ক্যান্টনমেন্টে ভাষণ দিবেন। তাদের সকল সৈনিক অফিসাররা সেই ভাষণ শুনবেন। প্রিয় দর্শক, সেই চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বিষয় বাংলাদেশ সেনা সদর দপ্তর হাই প্রোফাইল সভা। 1 নম্বরে, আজ 23 মার্চ 2025 দুপুর 12:50 থেকে বিকাল 3:05 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় হলো, সবাই 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। অন্যান্যরা ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম এবং 55তম এবং 66তম পদাধিকার ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, যেটা 23 তারিখ চলে গিয়েছে। এই 23 তারিখ সময় দুপুর 12:50 থেকে বিকাল 3:05 পর্যন্ত তারা একটি বৈঠক করেছে। এই বৈঠকে আরো যা লেখা আছে, সেনাবাহিনী প্রধান জিওসি সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। সেনাপ্রধান তাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা হয়েছে। এখানে আলোচনা এই বিষয়গুলো নিয়ে হয়েছে। সবাই এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাব সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আরো যা বিষয়ে আলোচনা করেছে, আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে। বৈঠকে এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়, বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় 24শে মার্চ 2025 সকাল 10:30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দিবেন। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আব্দুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস, এতে যে জনরোষে জনাব সেনাপ্রধান পড়েছেন, যে চাপে পড়েছেন, তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নড়াচড়া না দিলে এই কাজ তিনি করতেন না। পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি। যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেষ্টাকে ধমকের সুরে কথা বলেন, ডক্টর ইউনূস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না, তিনিও চুপসে গেছেন। সেনাপ্রধান এখন চারদিকে দৌড়ঝাঁপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য। কখনো জুলকারনাইন সাহের, কখনো তাসনিম খলিল, আবার জুলকারনাইন সাহের কি করবেন বুঝে উঠতে পারছেন না, কতটুকু তাকে প্রোটেক্ট করবেন। আবার কখনো বিএনপির ইউটিউবারদের পিছনে দৌড়ান, কখনো ডাক্তার জাহেদকে ধরেন, কখনো ফাহাম আব্দুল সালাম, কিন্তু কাজ হয় না। জনগণ পিনাকি হাসনাতদের পাশে এবং সেনাপ্রধানকে নেতিবাচকভাবে দেখা শুরু করেছে। দেখেন, একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি স্লোগান হয় ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এর চাইতে লজ্জার কি আছে? এই ঘটনা ঘটেছে। দেশে বিদেশে প্রচন্ড চাপের মধ্যে ইমেজ সংকটে পড়েছেন ওয়াকারুজ্জামান। স্পষ্ট কারণ, তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত, আওয়ামী লীগের আত্মীয়, অতএব এই তকমা তো আর তিনি ঢাকতে পারবেন না। এখন তিনি নিজেকে একটু পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যাতে জনগণ তাকে কিছুটা ইতিবাচকভাবে দেখে। দেখেন, 5 আগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য ওয়াকারুজ্জামান করেনি। আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি। কিন্তু পিনাকি হাসনাতদের তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং টুপি মাথায় না দিলেও পাঞ্জাবি পরে তিনি জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেন। এ ধরনের প্রোগ্রাম কিন্তু আগে করেননি। সেনাপ্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা, তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে এভাবে ইফতার মাহফিল করা, মানে এটা তার ইমেজ পুনরুদ্ধারের জন্য তাকে করতে হয়েছে। এই গত 2-3 দিন যাবত যা ঘটেছে,
মূল অবদান পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই তো হাসনাত আব্দুল্লাহ নড়ে চড়ে বসেছেন, তারপরেই জনরোষ। এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি, সেনাপ্রধান পাঞ্জাবি গায়ে দিয়ে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য দেখতে আমরা এটাই চাই। পরিবর্তন খুব ভালো হন, দায়িত্ব পালন করুক, আমরা এটা চাই। আমি ব্যক্তিগতভাবে বলি না যে পদত্যাগ করে চলে যেতে হবে, তবে দোষী সব সেনা অফিসারদের বিচারের আওতায় আনতে হবে, সেনাবাহিনী সংস্কার করতে হবে। প্রকৃত পক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এটা হয়, সেনাপ্রধানরা এটা এরকমই করে, ইতিহাস এটাই বলে যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে তিনি অভ্যুত্থান ঘটান কিংবা ভূমিকা নেন কিংবা অবস্থান নেন, জনগণের পক্ষে দাঁড়ায়। যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান, এরকম ঘটনা ঘটে। অতএব সেনাপ্রধানকে আমরা ওয়ার্মলি অ্যাকসেপ্ট করতে পারি, তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন, দোষীদের বিচারের আওতায় আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরিচ্যুত করেন। অতীতে তিনি কি করেছেন এগুলো সব মাপ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এদিকে হাসিনা জোর করে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, মন্তব্য রুহুল কবির রিজভীর। জুলাই অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা জোর করে রায় ও রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জোর করে রায় দিয়ে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের স্বৈরাচার আসলে টিকে থাকতে পারে না। দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন নেতৃত্বের মাধ্যমে। তিনি বলেন, আওয়ামী লীগ এই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করত। স্বাধীনতার পর থেকে এরা শুরু করেছে লুটপাট, অপকর্ম, দুর্বিষহ হয়ে উঠেছিল। স্বাধীন বাংলাদেশকে অপশাসনের কবজায় নিয়ে তাসের রাজত্ব কায়েম করেছিল। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, কিছু জিনিসের দাম কমলেও নিত্যপণ্যের মধ্যে ডাল, চাল এবং মুরগির দাম হু হু করে বাড়ছে। এ বিষয়ে লাগাম টেনে ধরা দরকার। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ ও প্রমুখ উপস্থিত ছিলেন।